আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আজকের প্রতিপাদ্য বিষয় এই ডাকসু সেই ডাকসু। ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামীকাল 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে শুরু হবে ভোটাভুটি। মধ্যরাত নাগাদ ভোটের ফল জানা যাবে বলে আশা করা যাচ্ছে। গত কয়েকদিন ধরেই সকলের দৃষ্টি দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনের দিকে। রাজনীতির সব আলোই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর। ডাকসু নির্বাচনে কে হবে ভিপি, কে হবে জিএস, এসব আলোচনা জল্পনা কল্পনা এখন তুঙ্গে। তবে আমরা কোনো জল্পনা কল্পনা করব না, বাস্তব অবস্থা নিয়ে কথা বলবো। সেজন্যই আমাদের এই বিশেষ আয়োজন, এই ডাকসু সেই ডাকসু। আপনাদের সঙ্গে আছে আমি ইউকে আশা। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে যুক্ত আছেন চ্যানেলের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান। স্বাগতম আপনাকে। আপনি তো এখন বার্তা কক্ষ থেকে এসেছেন, নিউজ রুমে নিশ্চয়ই ডাকসু নিয়ে খুব ব্যস্ততা চলছে। অবশ্যই আমি যখন এই মুহূর্তে আসলাম, এখনকার যে সর্বশেষ যে বিষয়টা ছিল যে সেনাবাহিনী থেকে একটা ব্রিফিং করা হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে যে ডাকসু নির্বাচন নিয়ে সেনাবাহিনীকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম গুজব ছড়ানো হচ্ছে, এগুলো ঠিক না। সকালবেলা সেনাবাহিনী একই রকমভাবে একটা বিবৃতি দিয়েছিল। তার চেয়ে বড় বিষয় হচ্ছে ডাকসু তার নির্বাচন আয়োজনের জন্যে বিভিন্ন ব্রিফিং এগুলো শেষ করেছে। তার যে প্রস্তুতি, মক ভোটিং কিভাবে দেওয়া হয় সেটা আজকে করা হয়েছে। একইভাবে যে ভোট কেন্দ্রগুলো রেডি আছে। সো ওনারা যেরকম ব্যস্ত, একই রকম ব্যস্ততা হচ্ছে বার্তাকক্ষে, এবং বার্তাকক্ষের আবার বিভিন্ন ডাইমেনশন আছে। যে আপনি জানেন যে টেলিভিশনের সংবাদ, ডিজিটাল প্ল্যাটফর্মের সংবাদ, অনলাইনের সংবাদ। সো এই সব কিছু মিলিয়ে একটা নির্বাচনের যে আবহ থাকে একটা বার্তাকক্ষে, জাতীয় নির্বাচনের সময় ডাকসু নির্বাচনের ক্ষেত্রে সেই আবহটা তার চেয়ে কম কিছু না, বরং একই রকম একটা আবহ এই মুহূর্তে শুধু আমাদের বার্তাকক্ষ না, ইনফ্যাক্ট দেশের সকল মিডিয়ায়, সকল টেলিভিশনে, সকল নিউজ পেপারে, সকল অনলাইন প্ল্যাটফর্মে এখন এই ডাকসু নির্বাচনের ব্যস্ততা চলছে। এমনকি দেশের সকল ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে জনসাধারণের মধ্যেও ডাকসু নির্বাচন নিয়ে একটা মানে মতামত তৈরি হয়েছে, সবাই এই বিষয়টা নিয়ে ধারণা করছে। আপনি যেটা বলছিলেন যে সেকেন্ড পার্লামেন্ট, সো সেকেন্ড পার্লামেন্ট মানে পার্লামেন্টের সঙ্গে এটা আপনি কম্পেয়ার করতে পারবেন না, বাট তার যে সামাজিক ইম্প্যাক্ট, তার যে রাজনৈতিক ইম্প্যাক্ট, এটা সারা দেশের মানুষের কাছে একটা বিশাল ইম্প্যাক্ট আছে। আপনি যদি যান আজকে যে কোনো একটা 5 স্টার হোটেলে ব্যবসায়ীদের সম্মেলন হচ্ছে, আলোচনার বিষয় ডাকসু। আপনি একটা সাধারণ চায়ের দোকানে যান, সেখানে আলোচনার বিষয় ডাকসু। ইনাদের সাথে ডাকসুর সরাসরি কোনো সম্পর্ক নেই যারা আলোচনাটা করছেন, কিন্তু বিকজ অফ যদি আমরা গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স 100+, ডাকসুর প্রথম ছিল ডুসু, সেই ডুসু থেকে ডাকসু, তার বয়স 95+। তবে বিশেষ করে যখন থেকে সরাসরি ভোট হচ্ছে ডাকসুতে 1970 সাল বা তারও আগের সময়টাতেও ডাকসুর একটা বিশাল পলিটিক্যাল ইম্প্যাক্ট ছিল আমাদের সমাজে, যে কারণে একটা এখনকার প্রেক্ষাপটে আবারও সেই ডাকসু নিয়ে মানুষের মধ্যে একটা ব্যাপক আলোচনা চলছে। তো ডাকসু নিয়ে আপনার যে অতীত অভিজ্ঞতা, সেই বিষয়টা নিয়ে আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করবেন। ওকে, প্রথম বিষয় হচ্ছে যে এবারের ডাকসুটা একটু ভিন্ন প্রেক্ষাপট। আপনি জানেন যে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে একটা ব্যাপক ছাত্র গণতার অভ্যুত্থানে ক্ষমতার পরিবর্তন ঘটেছে, এবং আপনি দেখেন যে সেই প্রেক্ষাপটে এরপরে বোধহয় এরকম বড় কোনো নির্বাচন আর হয়নি। হ্যাঁ, সো যেহেতু সেকেন্ড পার্লামেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের, অক্সফোর্ড, এরকম অনেক কিছু আমরা বলি, এবং এখানে দেশের সবচেয়ে সচেতন অংশের এই যে যারা ভোটার আছেন 40,000 ভোটার, আমরা ধরেই নিতে পারি যে তারা দেশের সবচেয়ে সচেতন অংশের একটি অংশ। সো এইবারের নির্বাচনটা সেই 5ই আগস্টের পরে আপনি দেখেন যে একটি বড় ছাত্র সংগঠন যারা ছিল, 5ই আগস্টকে যারা হামলা করে বা বিভিন্নভাবে 5ই আগস্টকে নিশ্চিত করেছে, সেই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবার নেই। কিন্তু আপনি দেখেন যে এই ছাত্রগণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের যে ছাত্র সংগঠন হয়েছে তারা আছেন, ছাত্রদল আছে। অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির নির্বাচন করেছে। কেউ কেউ মনে করে যে ছাত্র শিবির অতীতে নির্বাচন করেনি, তা না, নির্বাচন করেছে, কিন্তু কখনই প্রকাশ্যে প্রচার করতে পারেনি, কখনো প্রকাশ্যে আসতে পারেনি। সো এবারের এই 5ই আগস্টের প্রেক্ষাপটে এই ডাকসু নির্বাচনের একটা মাল্টি ধরনের ডাইমেনশন আছে। এটা হচ্ছে একটা। আপনি যেটা বলছিলেন যে অতীত এক্সপিরিয়েন্স, আমি যদি ডাকসু নিয়ে আমার কয়েক রকমের এক্সপিরিয়েন্স আছে। একটা হচ্ছে ভোটার হিসাবে, একটা হচ্ছে সাংবাদিক হিসাবে, এবং একটা হচ্ছে একেবারে আউটসাইডার হিসাবে।
ডাকসু আপনি যদি আমার নিজের কথা বলি, মনে আছে তখন আমি 8ম শ্রেণীতে পড়তাম, মেবি ইন 1984। ছাত্রদের ব্যাপক একটা আন্দোলন হচ্ছিল, মধ্য ফেব্রুয়ারি আমরা যেটা বলি, সেই আন্দোলনে তখন এরশাদ সাহেব ক্ষমতায়, তার পুলিশ বাহিনী রক্তাক্ত ঘটনা ঘটিয়েছে এবং আমরা ছোট 8ম শ্রেণীতে পড়ি, কিন্তু বিষয়টা আমাদের মধ্যে দাগ ফেলছিল। ওই সময় দেখলাম রাত 8টার সংবাদ হতো বিটিভিতে। 8টার সংবাদে এখন যেরকম আমরা দেখেছি গত আন্দোলনের সময়ও যারা গুলি করছে তারাই হাসপাতালে দেখতে যাচ্ছে, একইভাবে এরশাদের পুলিশ বাহিনী ছাত্রদেরকে গুলি করেছে, এরশাদ সাহেব হাসপাতালে গিয়েছে দেখতে। এটা বিষয় ছিল না, বিষয় ছিল যখন সেই সংবাদে বলা হলো তার সঙ্গে ছিলেন প্রেসিডেন্টের ছাত্র বিষয়ক উপদেষ্টা জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এই নামটা শুনে কিন্তু আমাদের ধাক্কা লাগলো, কারণ জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিল ওই মুহূর্তে ডাকসুর জিএস। এর মানে হচ্ছে উনি পক্ষ বদল করে এরশাদের সঙ্গে যোগ দিয়েছেন, যেটা আমাদের জন্য ধাক্কা লেগেছিল। সো আমাদের ডাকসু ছোটোবেলাতেই এই এক ধরনের আমরা কি বলবো এটাকে, মানে আপনি যদি বেইমানি বলেন, সেটা আমরা দেখেছি ডাকসুর একজন শীর্ষ ব্যক্তি সেটা ছাত্রদের সঙ্গে করেছেন। তো সেটা হলো ছোটোবেলার কথা। আমরা এরপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব তখন একটি নির্বাচন হয়েছে 90 সালে, আমরা সেখানে ভোটার ছিলাম না। সেই নির্বাচনের পরে আবার একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল, যারা জয়ী হয়েছিল তাদের ছাত্রীদের মিছিলে হামলা হয়েছিল। এটাও ছিল ছাত্রীদের বিজয় মিছিল হচ্ছে, তার মধ্যে ছাত্রীদের যে মিছিলটা হচ্ছিল বিজয় মিছিল, সেখানে হামলা হয়েছিল। কিন্তু যাই হোক, সেটাও আমরা তখন ক্যাম্পাসে আসিনি। আমরা ছাত্র হিসাবে প্রথম নির্বাচন দেখেছি 1990 সালে, ভোটার এবং ভোটার ছিলাম, সেটা 90 সালে 6ই জুন মনে হয়। এবং আপনি দেখেন যে যেটা বলছিলাম যে এইবারে যে নির্বাচন, আমরা ধূমকেতুর কথা শুনি না, হঠাৎ এসে হঠাৎ যায়। আবার হেলির ধূমকেতু একটা আছে যেটা 75 বছর পর আসে। ডাকসুটা এরকম হয়ে গিয়েছিল। আমরা যে 90 সালে ভোট দিয়েছিলাম, এরপরে ডাকসু হয়েছিল 2018 সালে, মানে 18 আর 10 28 বছর পরে। ইটস লাইক এ হেলিস ধূমকেতু না। তো আবার এইবার যদি আপনি 90 সালের পরে ধরেন, তো 90 সালের পরে এবার আবার কম সময়ের মধ্যে, তাও সেটা 7 বছর, 18-25 7 বছর পরে নির্বাচন হচ্ছে। তো আপনি যেটা বলছিলেন যে অভিজ্ঞতা, আরেকটা অভিজ্ঞতা আমার আছে ডাকসু নিয়ে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, 90 সালে তো ডাকসু হলো, এবং সেই ডাকসুর নেতৃত্বে এবং অন্য ছাত্র সংগঠনগুলোর সবার একসঙ্গে কিন্তু যে আন্দোলন হলো, সেই আন্দোলন করে এরশাদকে বিদায় করা হয়েছিল 90 সালে 6ই ডিসেম্বর। সো আগের মতোই ডাকসু যে মুক্তিযুদ্ধে বড় ভূমিকা ছিল। আপনি দেখেন যে আমাদের স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন ডাকসুর ভিপি, এই ডাকসু 90 সালেও ভূমিকা রেখেছিল। তারপরে কিন্তু ইলেকশন হয়নি। মানে এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা যখন গণতান্ত্রিক অভিযাত্রায় গেলাম, তখন যেটা ঘটলো যে জাতীয় নির্বাচন হচ্ছে ফ্রি ফেয়ার কেয়ারটেকার গভর্নমেন্ট, কিন্তু ছাত্র সংগঠন মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন হচ্ছে না। ওটা বলছিলাম যে অ্যাজ এ সাংবাদিক, তখন আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা, আমরা কি করেছি, প্রতি বছরই বাজেট অধিবেশনে আমরা প্রশ্ন করেছি, বা ভিসি সাহেবের কোনো একটা ব্রিফিং হয়েছে, প্রশ্ন করেছি ডাকসু কবে হবে, ডাকসু হচ্ছে না কেন। উনি ছাত্র নেতাদের সঙ্গে বসেছেন, ডাকসু নিয়ে প্রস্তুতি নিয়েছেন, কিন্তু ডাকসু আর হয়নি। একটা বড় কারণ ছিল যে ওই সময়ে বেসিক্যালি সরকারি দল ডাকসু নির্বাচন চাইতো না। এখনও মানে এখন আপনি দেখবেন যে খুব টাফ, মানে ইতিহাস বলছে 2-একটা ব্যতিক্রম ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা ডাকসুতে সরকার সমর্থক ছাত্র সংগঠনের জয়ের ইতিহাস তেমন নেই। সো আপনি বলেন যে আমার এই এক্সপিরিয়েন্স অ্যাজ এ ভোটার, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এন আউটসাইডার অ্যান্ড অলসো অ্যাজ এ জার্নালিস্ট, ডাকসুকে যে কোনো আপনি বলেন এই যে মানুষের এত আগ্রহ কেন, আমার তো প্রচণ্ড আগ্রহ না যে ডাকসু। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেড়ে এসেছি আজ থেকে এই 32 বছর আগে, কিন্তু এখনও মনে হচ্ছে আছে এই ডাকসুতে কী হচ্ছে, কীভাবে হচ্ছে, কারা প্রার্থী, হ্যাঁ, যেটা হয়তো জাতীয় নির্বাচনেও আমি অনেক প্রার্থীর নাম জানবো না, ডাকসুতে ভিপি কারা প্রার্থী হয়েছে, জিএস কারা প্রার্থী হয়েছে। সো এটা এক ধরনের ইনভলভমেন্ট, এনগেজমেন্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও একটা মানে অনুপ্রেরণা কাজ করে যে না, ডাকসু ইলেকশন এটা অবশ্যই। তো আপনার অনেক অতীত অভিজ্ঞতা আমরা জানলাম ডাকসু নির্বাচন নিয়ে। আমরা এখন বর্তমানে ফিরে আসি। তো বর্তমানে আসলে ডাকসু নির্বাচনের প্রতি রাজনীতির কোনো প্রভাব পড়তে পারে কি না, এ বিষয়ে সম্পর্কে আপনার মতামত চাই। ডাকসু মানে ইনফ্যাক্ট যে কোনো মানে মানুষও তো রাজনৈতিক জীব, হ্যাঁ, একটা রাজনৈতিক সত্তা। সো ডাকসু হচ্ছে বাংলাদেশের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আমরা বলছি, এবং তার যে সেখানে যে নির্বাচনটা হবে এটা কোনোভাবেই রাজনীতি থেকে বিমূর্ত কোনো বিষয় না। আপনি দেখেন যে এবার একটা ঘটনা ঘটেছে, যেটা উচিত হয়েছে কি হয়নি আমি জানি না, যে এবার কিন্তু ছাত্র সংগঠনগুলোর প্রজেকশন মিটিংয়ে তাদের পূর্ববর্তী ছাত্র নেতাদেরকে বক্তৃতা করতে দেওয়া হয়নি। হ্যাঁ, মানে মেইন বিষয়টা হচ্ছে যে তাদের রাজনৈতিক দল যেন এসে বক্তৃতা করতে না পারে। সো আমি শিওর যে আমাদের যারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা মিস করেছেন যে এর আগের যারা ছাত্রনেতা ছিলেন বা যারা আগে ডাকসুতে ছিলেন তারা যদি এসে বক্তৃতা করতেন। নট নেসেসারিলি আপনি ছাত্রদলের মিটিংয়ে শুধু ছাত্রদল সমর্থকরাই যেহেতু এরকম না, সব সংগঠন যেত, বা ছাত্র ইউনিয়ন বা ছাত্র মৈত্রী বা ওই জাসদ ছাত্রলীগ, হ্যাঁ, এরকম যাদের ছিল এটা ঘটেনি। কিন্তু তার মানে এই না, আপনি দেখেন যে এখানে ছাত্র শিবির একটি ভিন্ন নামে প্যানেল দিয়েছে, বাট এটা সবাই জানে ছাত্র শিবির। আবার ছাত্র শিবির হচ্ছে জামাতের সাথে সম্পর্কিত, ছাত্রদল এটা আমরা জানি বিএনপির সাথে সম্পর্কিত। তারপরে বাকছাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেটা এনসিপির সাথে সম্পর্কিত। আর তার বাইরে আপনি দেখেন যে ছাত্র ইউনিয়নের মেঘমদাররা বা অন্যরা, হ্যাঁ, ওনারা হচ্ছে কমিউনিস্ট পার্টির সাথে সম্পর্কিত। সো স্বতন্ত্র প্রার্থী আছে, কিন্তু বেসিক্যালি রাজনৈতিক দলগুলোর সাথে এদের সম্পর্ক আছে। কিন্তু এইবারের নির্বাচন এটাও খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে আপনি দেখেন যে এবারের মতো এত স্বতন্ত্র প্রার্থী, এত নারী প্রার্থী আর কখনোই ছিল না। এটা বিকজ অফ 5ই আগস্ট। 5ই আগস্ট আমাদেরকে অনেকগুলো অর্গল খুলে দিয়েছে। তার মধ্যে হচ্ছে একটা যে ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে আগে যে সরকারি ছাত্র সংগঠনের যে আঘাতিপত্র ছিল, তারা যে র্যাগিং করতো, বুলিং করতো, সেখান থেকে তারা বের হয়ে এসে মানে তাদের এই আন্দোলনে যোগ দেওয়ার একটা কারণ ছিল এটা যে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি ছাত্র সংগঠনের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। সো এখন যখন তারা সবাই তাদের ভয়েস রেজ করেছে, আপনি দেখেন যে এখানে বেশ কয়েকজন প্রার্থী আছেন যারা সরাসরি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে সম্পর্কিত না। একজন দেখলাম যে অ্যানিমেল লাভার একটা মেয়ে, হ্যাঁ, সে প্রার্থী হয়েছে। এরকম বিভিন্ন রকম আপনি দেখেন যে এবারের যে ক্যাম্পেইন তার যে একটা ভিন্ন মাত্রা, যে আপনি একটা লিফলেট, আমরা আগে কী করতাম, লিফলেট দিয়ে দিতাম, তা না, সেই লিফলেটের মধ্যে তারা কিছু একটা এঁকে দিচ্ছে। লিফলেটটাকে বলা হচ্ছে যে লিফলেটটি বনজ কাগজ দিয়ে তৈরি, হ্যাঁ, এটা মাটিতে ফেললে গাছ হবে। মানে এই যে ক্রিয়েটিভিটি, সেটাও কিন্তু আমরা আগের নির্বাচনগুলোতে কিছু দেখেছি, কিন্তু এবারে নির্বাচনের প্রার্থীদের এবং প্রার্থীদের সমর্থকদের যে ক্রিয়েটিভিটি, আমরা জেনজি বলছি তো তারা আসলে রিয়েলি সেই ইলেকশন ক্যাম্পেইনেও কিন্তু সেই রিফ্লেকশনটা তারা রাখতে পারছে। তো এসব কিছুর নানা সমীকরণের মধ্যে থেকে ডাকসু নির্বাচনের যে ফলাফল হতে পারে, ফলাফলটা সম্পর্কে আপনার কোনো মতামত আছে কি, কিংবা কেমন হতে পারে এই অভিমতটা যদি জানাতেন। প্রথমত আসলে যে এবারের যেরকম আমরা আগে বুঝতে পারতাম, 89 সালের ডাকসু নির্বাচন যখন হলো, আমরা যখন এইচএসসি শিক্ষার্থী, তখন সকল মুক্তিযুদ্ধের পক্ষের কোট আনকোট মুক্তিযুদ্ধের পক্ষের সকল ছাত্র সংগঠন মিলে ছাত্র সংগ্রাম পরিষদ হয়েছিল। সেখানে আওয়ামী লীগের ছাত্রলীগ ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, জাসদ ছাত্রলীগ ছিল, ছাত্র মৈত্রী ছিল, বাসদ ছাত্রলীগ ছিল, মানে বাম এবং আওয়ামী লীগের একটা জোট ছিল ছাত্র সংগ্রাম পরিষদ। বিপরীতে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল, আর ছাত্র শিবিরের একটা আলাদা প্যানেল ছিল। তা আমরা বুঝতে পারতাম যখন ছাত্র সংগ্রাম পরিষদ সব সংগঠন একসাথে, এর মানে হচ্ছে ইনারা জিতবে, এবং জিতেছে। আপনি দেখেন ডাকসুতে সংগ্রাম পরিষদের প্রার্থীরা 6,000-এর মতো ভোট পেয়েছে, ছাত্র দলের প্রার্থীরা 5,000-এর মতো ভোট পেয়েছে। পরের বছর আমরা যেবার ভোট দিলাম তখন এই সংগ্রাম পরিষদ থাকতো না, ভাগ হয়ে গেল। ছাত্রলীগের একটা প্যানেল, ছাত্র ইউনিয়নের একটা প্যানেল, বামপন্থী ওদের ছোট একটা জোট, ওনাদের একটা প্যানেল। আমাদের কিন্তু ধারণা ছিল যে এবার ছাত্র দল জিতবে, যেহেতু ওই ভোটটা ভাগ হয়ে গেছে। এবং তাই ঘটলো যে ছাত্র দলের প্রার্থীরা 6 থেকে 7,000 ভোট পেয়েছে, ছাত্রলীগ 4 থেকে 5,000 ভোট পেয়েছে, বামরা 2 থেকে 3,000 ভোট পেয়েছে, শিবির 1,000 ভোট পেয়েছে। কিন্তু এইবার কিন্তু আপনি বলতে পারছেন না যে আসলে এই আপনি একদিক দিয়ে দেখেন যে এখানে যারা প্রার্থী আছে তাদের যে সংগঠনগুলো, কাউকেই আপনি একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলতে পারবেন না যে ইনারা জিতবে। আবার এবার ব্যক্তিগত প্রার্থীটা খুব ইম্পর্টেন্ট। আগে যেটা ছিল যে সংগঠন যারা ভোট দিত, ছাত্রলীগের A to Z ভোট দিত, ছাত্রদলের A to Z ভোট দিত, কিন্তু এবার কিন্তু সেরকম ঘটবে না। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী যারা ভোট দিবে তাদেরও মধ্যে কনফিউশন কাজ করছে, বাট এন্ড অফ দ্য ডেতে তাকে তো যে ভোটটা দিতে হবে না, ভোটটা দিয়ে যে সেটা এক্সকে ক্রস দেবে নাকি ওয়াইকে ক্রস দেবে নাকি জেডকে ক্রস দেবে, এবং সেটা
এবং আপনি দেখেন যে তারা বলছে যে একটা ভোট দিতে লাগবে 8 মিনিট, এটাও কিন্তু একটা বড় জায়গা, হ্যাঁ, যে ওই কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ, যেমন ডাকসুর সঙ্গে একই সঙ্গে হলেরও ভোট হচ্ছে। সো বাট ওনারা ভোট দেবে এবং আমার মনে হয় যে শেষ পর্যন্ত ছেলে মেয়েদের চোখে যিনি যোগ্য, আমি যে 6-7 জন বললাম, এর হয়তো এখান থেকে কেউ হবেন এবং কেউ কিন্তু অযোগ্য না, যে কেউ যদি নির্বাচিত না হয় মানে সে অযোগ্য, এটা না। এখানে একটু কথা বলি, হল সংসদের প্রসঙ্গ আসছিল, এটা আমার কাছে একটু অবাক লেগেছে যে নির্বাচন হচ্ছে হলে এবং ডাকসুতে, আবার একটা অদ্ভুত নিয়ম করে হলগুলোতে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তারা করতে দিচ্ছে না। আপনি ইলেকশন হতে পারে, আপনি ছাত্রদল থেকে প্রার্থী হতে পারেন, ছাত্র মৈত্রী থেকে প্রার্থী হতে পারেন, কিন্তু আপনি হলে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে দিচ্ছেন না। এটা আমাদের আগের এক্সপিরিয়েন্স, যেটা বলছিলাম যে র্যাগিং, বুলিং, গেস্ট রুম কালচার। সো আমার মনে হয় যদি আপনি পলিটিক্স ব্যান না করেন, যদি স্টুডেন্ট পলিটিক্স ইজ দেয়ার, তাহলে আসলে এটা নো ম্যাটার হোয়েদার ইট ইজ ইন দ্য হল অর ইট ইজ ইন দ্য অন দ্য মেইন ক্যাম্পাস। সো এই জায়গাটাতেও আমার মনে হয় হয়তো সামনের বার আমরা হয়তো ভিন্ন রূপ দেখতে পারবো, যে হলেও ছাত্র সংগঠনগুলো তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করেই ইলেকশনটা করতে পারবে। আচ্ছা, আমরা ডাকসু নির্বাচনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার অনেক ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি। তো এখানে কিছু মিস ইনফরমেশন ছিল, কিছু ডিসইনফরমেশনও ছিল। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে জাতীয় নির্বাচনেও এমন প্রভাব পড়তে পারে কি? অবশ্যই ভয়ঙ্করভাবে পড়তে পারে। আপনি অলরেডি দেখেন যে বিভিন্ন রকমভাবে আমরা কি দেখছি, যে আপনার একটা ভয়েস দিয়ে দিল যে আশা এটা বলছে, হ্যাঁ আসলে এটা আশা বলে নাই, হ্যাঁ হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা করছে, ডিপসিক যে টেকনোলজি। আপনি দেখেন যে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি যদি ধরেন যে 40,000 ভোটার, তার মধ্যে হলে থাকে হয়তো 20,000 ভোটার আর বাকি 20,000 বাইরে। আপনি হলে যারা রুমে গিয়ে ক্যাম্পেইন করতে পারছেন, বাট ঢাকা শহরে বা আশেপাশে এলাকাতে গিয়ে সবার বাড়িতে আপনি ক্যাম্পেইন করতে পারবেন না। তাহলে আপনার রিচ করার একটা সহজ উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া। সো এবং সেই সোশ্যাল মিডিয়াতেও আমরা অসাধারণ সব ফটোকার্ড দেখেছি, ভিডিও দেখেছি। কালকে আমি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে একটা ফটোকার্ড দেখছিলাম, তারা একটা ভিডিও থেকে করেছে, এরকম যে একটা ছেলে বলছে যে কেউ 100-তে 100 হয় না, বড় জোর 98 হতে পারে। আমার ডাকসু নির্বাচনের আমার ব্যালট নাম্বার 98। তখন পাশ থেকে একজন এসে বলতেছে আমার ব্যালট নাম্বার 2। এই যে 98 এবং 2 100, একা কেউ 100 হতে পারে না, আমরা দুজন মিলে 100। তো এই যে একটা সুন্দর যে আপনার ইয়েটা, হ্যাঁ হ্যাঁ, তো আইডিয়া। আবার এর বিপরীতে আমরা আজকে দেখলাম যে একটু আগে ছাত্রদল প্রেস ব্রিফিং করেছে যে তাদের কিছু ফেসবুক পেজ অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। সো দুটোই ঘটছে, যে একই সঙ্গে সোশ্যাল মিডিয়াকে আমরা ইউটিলাইজ করতে পারি, আবার একই সঙ্গে এটাকে মিস ইউজ করতে পারি, এবং জাতীয় নির্বাচনে এটা আরও ভয়ঙ্কর রূপে হবে। এবং অলরেডি ইলেকশন কমিশন এবং ওনারা এটা নিয়ে ভাবছেন, ওনারাও বলছেন যে নেক্সট ইলেকশানে এআই জেনারেটেড মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনকে ফেস করা এই ইলেকশনের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এবং তবে অবশ্যই কাউন্টার আছে, আপনি যেরকমভাবে এআই দিয়ে ফলসুট ছড়াবেন, মিথ্যা ছড়াবেন, এটা কাউন্টার করার মতো টেকনোলজি দিয়েই আবার সেটা সম্ভব। তবে বেশি দরকার মানুষের মধ্যে সচেতনতা। আমরা আলোচনার শেষে চলে এসেছি। এই যে ডাকসু নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবেন, তাদের কাছ থেকে আপনার প্রত্যাশাটা কি? খুবই সুন্দর প্রশ্ন। প্রত্যাশা, প্রথমত আমি তাদের কাছ থেকে এই প্রত্যাশা করতে চাই না যে ওনারা ডাকসু নির্বাচিত হওয়ার পরে কাল থেকে জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখবে, সেটা আমার প্রত্যাশা না। অ্যাজ এন অ্যালামনাস অফ ঢাকা ইউনিভার্সিটির একজন সাবেক ছাত্র হিসাবে আমি যেটা চাইব তাদের কাছে, সেটা হচ্ছে যে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেসব রিয়েল প্রবলেম আছে, যেরকম রাফিজ নামে একটা ছেলেকে দেখছি যে সে বোধহয় পরিবহন সম্পাদক প্রার্থী, হ্যাঁ, সে ক্যাম্পেইন করছে, রিয়েলি সে পরিবহনটাকে কীভাবে, আপনি দেখেন যে আমি যখন ইভেন বইমেলাতে যাই, আমি একজন সাবেক ছাত্র হিসেবে লজ্জা পাই, সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে রাস্তাতে যে পরিমাণ আবর্জনা থাকে। সো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব, নিশ্চয়ই এই জন্য ক্লিনাররা আছে, কিন্তু আমি চাইব যে প্রথমেই আমি ক্যাম্পাসে ঢুকলে যেন একটা রিয়েলি একটা শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস, সেটা আমার প্রাকৃতিকভাবে এবং আমাদের যেসব বস্তুগত বিষয় আছে সেটাতে আমি ফিল করতে পারি। আমি চাইব ডাকসু এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করে
ছেলে মেয়েদের যেসব সমস্যা আছে, আপনি জানেন যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একটা বড় অংশ আসে কম্পারেটিভলি লোয়ার ইনকাম গ্রুপ থেকে। এদের অনেকের জন্যেই ঢাকাতে থেকে লেখাপড়া করা খুব সহজ না, অনেকে টিউশনি করে। আবার টিউশনি করতে যদি আপনি সায়েন্স ফ্যাকাল্টির ছেলেমেয়েরা বেশি করে, আবার এই টিউশনি করতে গিয়ে তাদের লেখাপড়াও একটু ক্ষতিগ্রস্ত হয়। সো তারা এরকম কোনো একটা আইডিয়া জেনারেট করতে পারে কিনা যাদের রিয়েলি ফাইন্যান্সিয়াল হেল্প দরকার, স্কলারশিপ দরকার, সো সেটা ডাকসু একটা বড়, চাইলে কিন্তু সম্ভব। হ্যাঁ, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের বয়স, অন্তত 50 বছর আগে যারা পাশ করেছেন এরকম সবাই, মানে সবাই না, অনেকে জীবিত আছেন। সো যদি সেখানে কেউ 5,000 টাকা করে কন্ট্রিবিউট করেন, সেটা তো একটা ফান্ড রেজ করা সম্ভব। সো আমি এরকম বিষয়গুলো আমি দেখতে চাই যে ডাকসু এইসব বিষয়ে যত্নবান হবে। আর অবশ্যই যখন অন্যায়ের প্রশ্ন আসবে, যেটা আমরা এই গত জুলাই আগস্টে দেখেছি, যখন ন্যায়ের প্রশ্ন আসবে, অন্যায়ের বিরোধিতা, ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে তারা রোল প্লে করবে, অবশ্যই রোল প্লে করবে, কিন্তু নিজেদের জায়গাটা থেকে যেন তারা ভিন্ন হয়ে আসে, ওইটাকে যেন তাদের প্রাইমারি এবং প্রধান কাজ মনে করে, এটাই আমার প্রত্যাশা হবে। ধন্যবাদ জনাব জাহিদ নওয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম আগামীকাল হতে যাওয়া ডাকসু নির্বাচন নিয়ে। সেকেন্ড পার্লামেন্ট ক্ষেত্র ডাকসু নির্বাচনের সকল সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে আপনারা জানতে চ্যানেল আইয়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। আপনাদের মধ্যে থেকে আমি এখন বিদায় নিচ্ছি, শুভকামনা।